নমস্কার। আমি লাইভে আসবো বলেছিলাম 9:30টার সময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ধরে নিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। যারা পরে জয়েন করবেন তারা দেখে নেবেন। আমি অনুরোধ করব সকলকে আমার এই বক্তব্যটি সকলেই ভালো করে শুনুন। এর পরেও যদি কিছু প্রশ্ন থাকে নিশ্চয়ই সেগুলো রাখবেন, আমি যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের কাছে অনুরোধ, এই লাইভটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, কেননা আমাদের সত্যের জায়গাটি কিন্তু তুলে ধরাটাই মূল উদ্দেশ্য। সে জায়গা থেকে লাইভে আসা। আমি আলোচনা শুরু করছি। একটু হয়তো দীর্ঘ হতে পারে, আপনারা সেটা শুনবেন আমি আশা করছি, এবং আমার এই পেজ থেকেই সেটা পোস্ট থাকবে, আপনারা পরেও দেখে নিতে পারবেন। সবার কাছে যাতে আমাদের বক্তব্যটা যায় এবং সত্যটা আসুক, সেই জায়গাটা সকলের কাছে যাক, এই জন্যই আপনাদের কাছে অনুরোধ। আমি প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা আজকে সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্র, তাতে খবরগুলো দেখেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের জায়গা থেকে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে সেই খবর, এবং সেখানে কিছু বক্তব্য এসছে, সেগুলোর বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। এবং আমি আজকেই তড়িঘড়ি আসতে চাইছিলাম না, আরো বিষয়গুলো আসুক, তার ভিত্তিতে আমি আসব। কিন্তু আমাদের সংগঠনের সদস্যদের অনেকের দাবি যে এই বিষয়টা দ্রুত আনা হোক। এই কুৎসা তারা কোনো মতেই মেনে নিতে পারছেন না, তাদের কাছে একটা অত্যন্ত আঘাতের মতো এসেছে। তার জন্যই তারা এতটাই আমাকে করেছে যে তার জন্য আমি আজকে তড়িঘড়ি করে এসেছি। তো সেই জায়গা থেকে আমি প্রথমেই যে কথাটা বলবো, যে সংবাদপত্রে এবং আমি একটা পোস্ট করেছিলাম যে এই সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে যখন উঠেছিল, তাতে আমাদের সংগঠন এবং আমাদের যে ভূমিকা আপনারা একটু স্মরণ করবেন। তখন কিন্তু আজকে অনেকগুলো যে মুখ উঠে এসছে, হয়তো সেই সংগঠনের তারা চিনতেন, কিন্তু সার্বিকভাবে গোটা রাজ্যে আজকে তাদের যে পরিচিতি ইত্যাদি যেগুলো হয়েছে, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে। আগে সকলেই খুব যে জানতো এরকম নয়। এবার আমার একটা পরিচিতি ছিল নিশ্চয়ই, সেটা আপনারা সকলে, আমি যেটা বলছি সেটা আপনারা কিন্তু স্মরণ করবেন সেই সময়কার কথাগুলো। তো এই ঐক্যবদ্ধ জায়গা একটা গড়ে উঠুক, এ কথা বারবার আমরা সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলাম, ডাক দিয়েছিলাম, এবং শেষ পর্যন্ত সেই উদ্যোগ যখন গড়ে উঠল, আমরা কিন্তু সক্রিয়ভাবে কিন্তু প্রথম থেকে সেই উদ্যোগে ছিলাম, এবং যাতে একটা দলমত নির্বিশেষে একটা প্ল্যাটফর্ম গড়ে উঠে, যে প্ল্যাটফর্মটা কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের একটা নিজস্ব প্ল্যাটফর্ম হয়ে উঠবে। এবং এই যে প্ল্যাটফর্ম, যেটা ভবিষ্যতে পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো দল তাকে কিন্তু কিনে নিতে পারবে না, প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবে। এই জায়গাটা কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলাম। তো সেখানে যে বিষয়গুলো আসছে, আমি প্রথমে যে কথাটা ওখানে রেখেছি আমার পোস্টে সেটাই বলি, যে চলার প্রক্রিয়ার জায়গা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন, যেগুলো যৌথভাবে চলার যে প্রক্রিয়া, সে জায়গাগুলো অভ্যন্তরীণভাবে প্রথম থেকে বেশ কিছু প্রশ্ন আমরা তুলেছি। তার নজির হোয়াটসঅ্যাপ গ্রুপের রাজ্য নেতৃত্বের, বিভিন্ন সংগঠনের রাজ্য নেতৃত্বের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আজও রয়েছে। বের করে দিলেও কি হবে, সেই পোস্টগুলো কিন্তু রয়েছে। সেখানে আমরা যে অসঙ্গতিগুলো দেখা দিত, সেগুলো নিয়ে বারবার বলার পর যখন কোনোভাবে সেগুলো নিয়ে চলছে না, কেননা একটা স্থায়ীভাবে যখন প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে, তখন তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি, সমালোচনা এগুলো থাকতে পারে, আমরা অস্বীকার করছি না। কিন্তু সেগুলো আমরা সচেতনভাবে যদি সেগুলোকে রেকটিফাই না করি, তাহলে সেই যে জায়গাটা, সেই প্ল্যাটফর্ম আর থাকে না। তার জন্য গত 2023-এর
30শে জুলাই আমরা লিখিতভাবে আমরা এই যৌথ প্ল্যাটফর্মের কনভেনার এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিই, এবং সেই যে 30 তারিখের যে আমাদের বক্তব্য, একটু বড় বক্তব্য, আমরা কি কি পয়েন্টে যেগুলো অসঙ্গতি দেখতে পাচ্ছি এই চলার প্রক্রিয়ার মধ্যে, আবার সেগুলোকে কি করে দূর করা যাবে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা দিয়েছিলাম। সেটা আমি কিন্তু আমার এই পেজে আমি পরে দিয়ে দেবো, আপনারা দেখবেন, অনেকে হয়তো দেখেছেন সেটা। তো এগুলো অভ্যন্তরীণ ব্যাপারেই কিন্তু চলছিল, কেন বাইরে এই জিনিসগুলো আনাটা ঠিক হবে না। এই জন্যই আমরা ভেবেছিলাম যে এগুলো সমস্ত বিষয় ভেতরের যা কিছু ত্রুটি বিচ্যুতি নিজেদেরকে সেটাকে মেরামত করতে হবে, এটাকে বাইরে প্রকাশ্যে আনা যায় না। এই জন্য সমস্ত কিছু বিষয় কিন্তু প্রকাশ্যে আমরা আনি না। অনেকে অভিযোগ করছে আপনারা তখন জানাননি কেন ইত্যাদি, এই কারণে। কিন্তু এর নজির কিন্তু রয়েছে, আমরা জানিয়েছি। এই জানানোর যে নজির আজও রয়েছে, বিভিন্ন জায়গায় তার চিহ্ন রয়েছে। তো সেই যে 30শে জুলাই 2023-এ, আজ থেকে দেখুন কতদিন আগে যে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম, সেইগুলো কিন্তু আপনারা একবার দেখবেন যে আমি এখানে সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিন্তু যে বিষয়টা আমাদের সম্পর্কে অভিযোগ জানানো হয়েছে, তাই সেটা প্রধান অভিযোগ যে সংগ্রামী যৌথ মঞ্চের নাম করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নাকি অর্থ সংগ্রহ করেছে। এই যে একটা কথা আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি, এবং এই কথাটা মাঝে মাঝে তুলে অন্য কোনো যখন কিছু পয়েন্ট পাওয়া যায় না, আমাদেরকে এই পয়েন্টটা দিয়ে এইভাবে তারা কুৎসা রটানোর চেষ্টা করে। আমি এখানে যারা এই কথাগুলো তুলছে এবং যারা এই অভিযোগগুলো করছে তাদের কাছে চ্যালেঞ্জ করছে একেবারে খোলা এই লাইভ প্রোগ্রাম থেকে, যে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ কোনোভাবে রাজ্যের কোনো শিক্ষক, শিক্ষাকর্মী বা কোনো কর্মচারীর কাছ থেকে এভাবে আমি কাউকে বলেছি কিনা, বা আমাদেরকেও যে সংগ্রামী যৌথ মঞ্চকে না দিয়ে আমাদেরকে অর্থ দিন, এই যে বক্তব্য বা এরকম ধরনের যদি কেউ থেকে থাকে, আমি বলছি লাইভ প্রোগ্রামে আমি কিন্তু তার সঙ্গে কথা বলবো, তিনি আমাদেরকে এইভাবে কেউ দিয়েছেন কিনা, বা যে কেউ, এটা আমি খোলা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। বরং উল্টোটা হয়েছে, আমরা যখন রেজিস্ট্রেশন পেলাম, আমাদের সংগঠনের একেবারে ফান্ড নেই, বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনের পারপাসে খরচ হয়, আমরা খোলা একেবারে আমাদের যেটা অনলাইন প্রক্রিয়ায় আবেদন ছাড়া আমরা কিন্তু আলাদাভাবে কোনোভাবে টাকা তোলার কথা বলিনি। রেজিস্ট্রেশনের পর আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, তার ভিত্তিতে কিন্তু অনলাইনেই দিতে বলেছি, ব্যক্তিগত কাউকে 1 পয়সাও দিতে না বলেছি। সে জায়গা থেকে যারা পেরেছেন কিছু কিছু করে দিয়েছেন। এমনকি ওই সময় অনেকেই যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরকে আমি পরিষ্কার বলেছি যে দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের ফান্ডে দিলে আপনারা এইভাবে দিন, তৎকাল মানে বক্সে এসে দিন, তখন বক্সে তোলা হতো সরাসরি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন ব্যাংক অ্যাকাউন্ট হয় তখন সেটা বলেছি। কিন্তু আমাদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চকে যদি আপনারা সামান্য কোনো হেল্প করতে পারেন, সেটা আপনারা আলাদাভাবে তাহলে দেবেন। এইভাবেই তারা কিন্তু আমাদেরকে দিতে চেয়েছে, কিন্তু সেখানে পরিষ্কার তাদেরকে আমি জানিয়ে দিয়েছি। এই জন্যই বলছি যে সংগ্রামী যৌথ মঞ্চের যখন মঞ্চে কন্টিনিউ থেকেছি রাত দিন, আমি সেখানেও হাই স্কুলের বিশেষ করে অসংখ্য মাস্টারমশাই তারা এসেছেন আমার কাছে, তাদেরকে আমি বলেছি দেখুন, কিঙ্কর অধিকারী শুধু নয়, কোনো ব্যক্তির হাতে আপনারা দয়া করে টাকা দেবেন না, এখানে বক্সে দিন, ছবি তুলে নিয়ে যান, এবং পরবর্তী ক্ষেত্রে ওই রসিদ করা হয়েছিল সেটা নিয়ে তবে গিয়ে যাবেন, কোনোভাবে অন্য কাউকে কোনোভাবে দেবেন না। এমনি এমনি কিন্তু এটা হয়নি, বরং এভাবেই কিন্তু অর্থের জায়গাটা আমরা সংগ্রামী যৌথ মঞ্চের তহবিলে এত যে কোটির উপর যে টাকা, কোটি কোটি টাকা যে তোলা হয়েছে, সেটার অবদান কিন্তু এভাবেই হয়েছে। এই যে কথাটা কুৎসাটা রটানো হচ্ছে, আমি সে কথাটা চ্যালেঞ্জ হিসাবে বলছি যে এরকম যে আমাদের কেউ, আমি এবং আমাদের সংগঠনের কেউ যে সংগ্রামী যৌথ মঞ্চের অর্থ না দিয়ে, সংগ্রামী যৌথ মঞ্চকে না দিয়ে আমাদের সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে দিন, এরকম ধরনের কাউকে ভুল বুঝিয়ে নিয়েছি, এরকম নজির থাকলে বলুন, আমি সরাসরি এই অনলাইনে তার সঙ্গে কিন্তু কথা বলবো, আপনারা সকলে দেখবেন। এই কুৎসা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের নামে করা যাবে না, কারণ আর্থিক জায়গা থেকে কোনোদিনই 1 পয়সা, আমাদের যারা বডিতেও রয়েছে সাংগঠনিকভাবেও 10 টাকা খরচা হলে তারা প্রত্যেকে জানে এই কুৎসা কেউ দিতে পারে না আমাদের। তো
যাই হোক, আমি এই বিষয়টা রাখলাম আপনাদের বিবেচনার জন্য এবং আমি আমাদের যে বক্তব্য সেটা রাখলাম। আরেকটা বলি, অডিট রিপোর্ট করে আমাদের সংগঠন যখন ওই রেজিস্ট্রেশন যেহেতু কম দিনে রয়েছে, তারপরে যখন রাজ্য সম্মেলন, সে সময় আমরা অডিট রিপোর্ট করে যেটুকু, আমাদের তো ফান্ড বেশি নেই, ওই সামান্য যে অর্থ সেটারও অডিট করে সবাইকে জানিয়ে দিয়েছি যে আমাদের কতটুকু অর্থ রয়েছে। আমি চ্যালেঞ্জ করছি এরকম যে অন্যান্য সংগঠন আজকে হঠাৎ করে বিরাট আর্থিক একটা বিরাট জায়গায় চলে গেছে, এরকম ধরনের সংগঠনগুলো যে আছে যারা, তাদের বলছি যে এরকম করে তারা কি প্রকাশ্যে দিতে পারবেন? ওই আন্দোলন চলাকালীন তাদের সাংগঠনিক যে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে, এটা চ্যালেঞ্জ করছি, আপনারা দেখান তো, তাহলে বোঝা যাবে যে ওই সময়ে কোন সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছিল। এই জায়গাটা আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাদের, যে যারা এই কুৎসাটা আমাদের নামে করছেন, আমাদের বেশি বিরাট কিছু ফান্ড নেই, ওই অনলাইন প্রক্রিয়াতে যা আছে সেটাই, কিন্তু উল্টোটা যদি বলি, যারাই অভিযোগ করছে ওই সময়কালীন কত অর্থ তারা তুলেছে, এই জায়গাটা কিন্তু আপনারা যারা এই কুৎসাটা করছেন তারা প্রকাশ্যে দিতে হবে। আমরা কিন্তু প্রকাশ্যে আমাদের অডিট দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে কতটুকু অর্থ আমাদের আছে, কতটুকু অর্থ কিভাবে খরচ হয়েছে। আপনারা যারা কুৎসা করছেন তাদের এই চ্যালেঞ্জটা আমি দিলাম, এবং আপনারা যারা সাধারণভাবে প্রশ্ন করছেন এই প্রশ্নটা তুলুন যে ওই সংগঠনের ওই সময় কত টাকা তোলা হয়েছিল, সেই অ্যাকাউন্ট বা তার পরিষ্কার হিসেবে আপনাদের মেম্বার হিসেবে আপনারা পেয়েছেন, সেটা আপনাদের কাছে আমি রাখলাম। এই বিষয়টা বলার ছিল। আর যে বিষয়টা সেটা হচ্ছে, বলা হচ্ছে আমরা এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে যাই না, আমাদের রিনিউ করিনি আমরা। হ্যাঁ, আমরা বিভিন্ন যে প্রশ্নগুলো তুলে ধরেছি, যে যৌথভাবে চলার যে সিদ্ধান্ত সেটা কোনোভাবে রক্ষিত না হওয়ার জন্য বারবার প্রশ্ন তুলেছি। যে নবান্নতে যে একটা অবস্থান কর্মসূচি হয়েছিল গতবারে, তাতেও আমাদের মেম্বাররা গেছে এককভাবে, মানে আমাদের সঙ্গে সিদ্ধান্ত আলোচনা করে সিদ্ধান্ত না নিলেও আমরা কিন্তু গেছি, কিন্তু ক্রমাগতভাবে যে গুটি কয়েকজনকে নিয়ে যারা একেবারে অনুগত, মানে এটা কি যৌথভাবে চলার একটা প্রক্রিয়া হতে পারে? যৌথ আন্দোলনে যৌথ নেতৃত্বকে নিয়ে আলাদাভাবে আলোচনা করতে হবে। আমরা যে চিঠিতে বলেছিলাম যে এই ত্রুটি বিচ্যুতি তাকে বলে যেটা না জেনে ভুল হয়ে যায়, তারপর যদি জেনে শুনে বারবার যদি ভুল হয় তাকে কি ত্রুটি বিচ্যুতি বলা যায়? তার জন্য বলেছিলাম যে সবাই মিলে এক জায়গায় বসে আসুন, শহীদ মিনার মঞ্চ খোলা জায়গা, আইবিরা ঘুরছে ফাঁকা জায়গা, এই জায়গায় নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা এগুলো করা যায় না। আলাদা জায়গায় সারাদিন ধরে আমরা বসি। সেই 30শে জুলাই তার আগে থেকে কোনো এইভাবে মিটিং হচ্ছে না। বারবার যখন জানাচ্ছি চিঠি, তখন লিখিতভাবে আমরা দিলাম। তারপর থেকে দেখুন আমাদের অনেক সদস্য, তারাও কিন্তু অনেকে কেউ করেছিল যে কিঙ্করদা আপনাকে কিন্তু দরকার, আমরা তো আছি আন্দোলনে, কিন্তু এই প্রক্রিয়াটা কি সঠিক? আমাদের অনেক সদস্য ওই শহীদ মিনারে গিয়ে তারা আবেদন করছিল যে একটা মিটিং কি ডাকা যায় না, কিঙ্করদা এটা বলছে বারবার যে একসাথে আমরা বসে যা কিছু ভুল ভ্রান্তি সেটা কি করা যায় না। তাদেরকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দেয় যে হ্যাঁ হবে, কিন্তু সেইভাবে কিন্তু কোনোভাবেই উদ্যোগ আজ পর্যন্ত সমস্ত রাজ্য নেতৃত্বকে নিয়ে আলাদাভাবে যে বৈঠক, ভুল ত্রুটি শিক্ষা নিয়ে এগোনো, এ কাজটি আজ পর্যন্ত করা হয়নি। ওইখানে বসে নিজেরা মিটিং কি করত, সন্ধ্যের পর মিটিংগুলো বেশিরভাগ করা হতো। দেখা যেত যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা অনেকে ফিরে যেতেন, তাদের পর সেই রাতের দিকে সিদ্ধান্ত নিয়ে কিছু জানিয়ে দেওয়া হলো। এই যে প্রক্রিয়া, এটা একেবারে একটা চালাকি। এই জায়গাগুলো কেন থাকবে একটা আন্দোলনে? যদি আমরা এইরকম একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে, যে সরকার কর্মচারী শিক্ষকদেরকে বঞ্চিত করে রেখেছে, বিভিন্ন ক্ষেত্রে তার ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা তীব্র সমালোচনা করেছি, এই কথা আপনারা জানেন। আমরা দলীয় সংগঠনের মধ্যে নেই বলেই এই কাজটা করতে পারি নির্দ্বিধায়। তাহলে তার বিরুদ্ধে লড়বো যখন আমাদের নিজেদের মধ্যে নৈতিকতা থাকবে না, আমাদের নিজেদের একতাবদ্ধ থাকবে না, বিরুদ্ধ মতকে প্রাধান্য দেব না, এটা হতে পারে? বিরুদ্ধ মতকে যদি আমরা প্রাধান্য না দিই, সমালোচনার থেকে যদি না শিখি, আমারটাই ঠিক, আমি যেটা বলবো তুমি যদি মান্যতা দাও, তুমি যদি প্রশ্নহীন আনুগত্যের মতো করে যদি থাকো এবং তুমি সবটা
মানে সমালোচনা না করে শুধু ওই কি বলে যে মেনে নিয়ে সবটা যদি তুমি থাকতে পারো তাহলেই তুমি থাকতে পারবে, এ ধরনের মানসিকতা তো, এই মানসিকতা নিয়ে এই সরকারের বিরুদ্ধে কি লড়বো? এ সরকার তো সেই রকমই চলছে, আর আমরাও সেই অ্যাটিটিউড নিয়ে যদি চলি, যৌথভাবে এই মঞ্চকে টিকিয়ে রাখা যায়? এই অশনি সংকেতগুলো কিন্তু বারবার তুলে ধরেছি, কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং কি করে এদেরকে বাদ দিয়ে চলা যায় তার প্রক্রিয়া দিনের পর দিন এগুলো চলেছে। এর ফলে আমি যেটা বলছি যে রিনিউ করা, রিনিউ কি? রিনিউ কোনোদিন শুনেছেন যৌথ আন্দোলনের রিনিউ হয়? যৌথ আন্দোলনের একটা প্ল্যাটফর্ম, সেটা তো একটা প্ল্যাটফর্ম। আসলে তো অনেকগুলো সংগঠনের মিলিত জায়গা হচ্ছে এই যৌথ জায়গা, যৌথ আন্দোলনের জায়গা। তাহলে এখানে আলাদা করে রিনিউ করতে হবে। যতক্ষণ না তাকে আমরা বের করে দিচ্ছি বা তিনি নিজে বেরিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি আছেন। আমরা থেকেছি, এত সত্ত্বেও অনেকে বলছেন আপনারা এতদিন ছিলেন কি করে? ছিলাম এজন্য আপনারাই বলবেন যে আমরা যদি বেরিয়ে যাই তাহলে সেটাও একটা খবর হবে, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু আপনারাই বলবেন যে আপনারা এই যৌথ আন্দোলন গড়ে তুললেন আর আপনারাই বেরিয়ে গেলেন। তার জন্য আমরা কিন্তু ক্ষীণ অন্তত একটা আশা নিয়ে, যে অন্তত এই যৌথ আন্দোলনের যে স্বপ্নটা দেখেছিলাম, যেভাবে শ্রম, মানে এই একার কারো জায়গা থেকে গড়ে উঠেনি, সকলের শ্রমের বিনিময়ে যেটা গড়ে উঠেছিল এটাকে রক্ষা করতে হবে। সেই রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আমরা অন্তত ক্ষীণ একটা আশা নিয়েছিলাম যে আসুক সেই জায়গাটা, না হলে কিন্তু এই যৌথ আন্দোলনের জায়গা থাকবে না। এবং বাস্তবিকই কি হয়েছে, একসময় শহীদ মিনার ভরে গিয়েছিল, কানায় কানায় একটা জায়গা ছিল না। কারা? সরকারি কর্মচারী, শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক সমস্ত স্তরের শিক্ষক, তারা চলে এসেছিলেন, কর্মচারীরা চলে এসেছিলেন। কিসের আশায়? সেখানে কোনো দলীয় কোনো ছিল নাকি? দলীয় বাঁধন ছিল না, দলমত নির্বিশেষে গিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখেছি সে বিষয়ে আসছি। তার আগে আমি রিনিউর ব্যাপারটা বলি। আমি এই খোলা লাইভে চ্যালেঞ্জ করছি, যারা বলছে রিনিউ করিনি আমরা ইত্যাদি এই কথাগুলো বলছে, আজকে তাদেরকেই আপনারা প্রশ্ন করুন, আমিও প্রশ্ন করছি, আপনারা করুন, যে কোন কোন সংগঠন রিনিউ করেছে তার তালিকা দিয়ে জানান যে বর্তমানে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে কারা কারা রয়েছে। এটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, কালকেই দিন, আজ কালের মধ্যেই সেই তালিকাটা দিন, এবং সত্যি সত্যি কি রিনিউ করেছে তারা সেইটা দেখান, কটা সংগঠন। তাহলে এই এত বড় একটা আইকন গড়ে উঠেছে সংগ্রামী যৌথ মঞ্চ, কোনো বিশেষ কারো ব্যক্তিগত প্রচেষ্টায় নয়, এতগুলো মানুষের তিল তিল শ্রমের বিনিময়ে। আমরা বারবার বলেছিলাম যে এই আন্দোলনটাকে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত ছড়িয়ে দিতে গেলে শুধু শহীদ মিনার কেন্দ্রিক আন্দোলন করলে হবে না, চলুন গোটা জেলায় জেলায় এক একটা ইনস্টিটিউশনে কমিটি করে দিই। সেটা না করে পবিত্র ভূমি নাম দেওয়া হলো, যার মধ্য দিয়ে আজকে কি হচ্ছে, নিচতলায় বেশ নেই, আজকে 200-500 লোক জোগাড় করতে দম বেরিয়ে যাচ্ছে। এটা তো কষ্টের, এটা আনন্দের নয় কোনোভাবেই। এ জায়গাটায় নিয়ে গেল কি করে? ওই শহীদ মিনার থেকে উঠে গেলে আর কিছু থাকবে? তার জন্য আজকে রিটায়ার্ড পার্সন ইত্যাদিকে দিয়ে একটা টিকিয়ে রাখা হয়েছে, শুধু একটা কিন্তু আন্দোলনের সেই কোথায়, সেই তেজ কোথায়? মানুষ ডাকলে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? তার জবাব দিতে হবে না? আন্দোলনের একটা গড়ে তোলার প্রক্রিয়া রয়েছে। যৌথ আন্দোলন গড়ে তুলতে গেলে তার যে প্রক্রিয়া, সকলের মতামতের ভিত্তিতে চলা না করে একেবারে কয়েকজনের যে সিদ্ধান্ত এবং তার মধ্য দিয়েই সেটাকেই চাপিয়ে দেওয়া। যদি না তুমি একটু যদি সমালোচনা করো সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের মেম্বারদের বের করে দেওয়া হয়েছে, আমাকেও বের করে দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক আজকে নয়, আমি আজকে বলছি না, অনেকদিন আগের এসব কথা বলিনি। বলা হয়েছিল প্রতিটি জেলায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে সেখানে প্রত্যেকটা রাজ্য নেতৃত্ব থাকবেন, আমাকে যুক্ত করা হয়নি। আমি বলেছি, কিন্তু না, হয়নি। ফেসবুক গ্রুপে অ্যাডমিন ছিলাম, অ্যাডমিন প্যানেল থেকে বের করা হয়েছে, অ্যাডমিন প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এবারে কিছুদিন পরে হয়তো ওই গ্রুপ থেকেই আমাকে ব্লক করে দেওয়া হবে। ফলে যারা গড়ে তুলল সবকিছু একসাথে থেকে ডানা ছেটে ছেটে, তাহলে এই যে প্রক্রিয়া, এটা কি যৌথ আন্দোলনের প্রক্রিয়া হতে পারে? আমি বলছি, অনেকে আবেগ নিয়ে যে রয়েছেন, আমরাও সকলে আবেগ নিয়েই কিন্তু এখানে ছিলাম, কিন্তু যদি প্রক্রিয়াগত জায়গায় যদি না চলে, যতই আপনার
প্রিয়জন হোক না কেন, আমার প্রিয় মাও আমার কাছে প্রিয়, কিন্তু যখন সেই মা মারা যায় তখন চোখের জলে তাকে কিন্তু বিদায় দিতে হয়, না হলে বাড়িতে রাখলে পচন শুরু হবে, দুর্গন্ধ ছড়াবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা প্রচেষ্টা, এরকম একটা জায়গা গড়ে তোলা হলো, সেখানে দেখা যাচ্ছে সবাইকে বের করে ধরে আজকে শুধু আমাদের নয় অন্যান্যদেরকে বের করা হচ্ছে। প্রশ্ন, আমরা প্রথম যে জায়গায় যখন ওই যে 6ই মে হাজরাতে যে সমাবেশটা হলো, সেখানে আমরা মঞ্চে নেই, মঞ্চে শুধু রাজনৈতিক নেতারা ছিল। রাজনৈতিক দলগুলোকে আমরা প্রাধান্য দিলাম সেখানে। তার আগের দিন একটা সম্মেলন হয়েছিল, যে সম্মেলনে আমরা সম্মেলন করে যে সংগ্রামী যৌথ মঞ্চের যে চলার প্রক্রিয়াকে সামনে রেখে আলাদাভাবে যে সাংবাদিক সম্মেলন হয়েছিল তার কিন্তু আমরা বিরোধিতা করেছিলাম। আমরা তাতে যাইনি। আমাদের সভাপতি ব্যক্তিগতভাবে, তিনি সভাপতি বলতে তিনি যেহেতু অন্য একটি সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন, সেজন্য তিনি আমাদেরকে ব্যক্তিগত বলেছিলেন যে আমি ব্যক্তিগতভাবে ওখানে উপস্থিত থাকছি, কিন্তু আমাদের সংগঠনের অনুমতি নিয়ে তিনি কিন্তু থাকেননি এবং সেখানে আমাদের বলা ছিল যে আপনি কোনোভাবে এটা করবেন না। এই কথা তো আমার পোস্টেই আছে, সে সময়কার পোস্টগুলো দেখবেন। আমার যে ফেসবুক পেজ এবং সংগ্রামী যৌথ মঞ্চের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সব জায়গায় দেয়া ছিল যে এই জায়গা থেকে কিন্তু আমরা কোনোভাবেই এই যৌথতার জায়গা নষ্ট হোক তার যে চেষ্টা আমরা প্রতিটি জায়গায় করেছি তার নজির রয়েছে। আমি বিষয়গুলোতে যাচ্ছি যে এই জায়গাটা যে রিনিউ কারা কারা করেছে এটা রাখুন তো, এই কথাটা আপনারা সকলে মেম্বাররা তুলুন, যারা আমরা তো ভালো চাই। এই যে রিনিউ কারা কারা কোন কোন সংগঠন করেছে তার তালিকা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে দিন। যে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ রিনিউ করেনি তার জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে এই যে বক্তব্যগুলো, তাহলে কোন কোন সংগঠন রিনিউ করেছে তার প্রমাণ সহ, এবং কটা সংগঠন আজকে রয়েছে, কাদের নিয়ে চলছে আজকে বলছি যে এত যে বৃহৎ প্ল্যাটফর্ম, সেখানে আজকে কাদেরকে রাখা হয়েছে, কোন সেই সংগঠন, কোন সেই বিশেষ রাজনৈতিক দল রয়েছে কিনা, এই ব্যাপারগুলো কি প্রশ্ন করবেন না? আপনি শুধু আশায় থাকলেই হয়ে যাবে, চলবে? আজকে যে সমর্থন, সে সমর্থন চলে গেল কেন? এই বিষয়গুলো আমি ভেবে দেখার কথা বলবো। আর কিছু বিষয় তুলে ধরা হয়েছে যে টেনসি মামলা ইত্যাদি, এই বিষয়টা তুলেছে, সেটা অন্য শিক্ষক সংগঠন তারা মামলা করেছে, আমরা মামলা করিনি। আমি বলবো সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও কিন্তু মামলার দায়িত্ব নেওয়া হয়েছিল। প্রত্যেকবারে যেমন বলা হয় আমরা জিতিয়ে আনবো, দেখে নেব ইত্যাদি, এই টেনসি মামলা তাদের দায় নেই। তারা জিতিয়ে আনতে পারলো না কেন? শুধু কি দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে দেব? আমরা তো এই টেনসি মামলা নিয়ে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আইনিভাবে এগোবো ভেবেছিলাম, কিন্তু সেখানে বলা হলো না, এসডিএম গতভাবে এটা করা হবে। ঠিক আছে, আমরা সবাইকে বললাম যে যত নাম আমাদের আসছে সব এসডিএম এর জায়গা দাও। আবার আলাদা করে শিক্ষক সংগঠন হিসাবে তা অনেক অন্যরা করেছে, কিন্তু ভরসার জায়গা তো আমাদের জায়গায় এসডিএম। কিন্তু সেখানে মামলা এইভাবে হেরে এলো কেন? আজকে অন্যদেরকে কুৎসা করবো, নিজেদের দিকে আঙুলটা ফেরাবো না? আমরা তো দায়িত্ব নিয়েছিলাম প্রত্যেক সময়, প্রত্যেকটা, আমরা আসলে বাঙালিরা বিস্মৃতি জাতি, ভুলে যাই। প্রত্যেকটা সময় বলা হচ্ছে যে আমরা এই মামলাতে যাচ্ছি জিতিয়ে আনবো। তাহলে জিতিয়ে আনবো চ্যালেঞ্জ আগে থেকে আমি বলে দিচ্ছি। এবং এভাবে একটা যে পলিটিক্যাল দলগুলো যেরকম করে একটা বলে যে আমি এইটা করে দেবো সেটা করে দেবো, এই যে বলার মধ্য দিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখা, এই দীর্ঘস্থায়ীভাবে এই অস্তিত্ব টিকিয়ে রাখা যায় এভাবে? আমি ভেবে দেখতে বলবো। এবারে রাজনৈতিক দলগুলোর বিষয়টা আমি বলি। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো কিন্তু তারা ফায়দা লুটবে, কিন্তু এই আন্দোলনে বিরাট কিছুতে আমাদের জায়গা করে দেবে না। বলা হলো যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যদি স্বতঃস্ফূর্তভাবে আসে, তখন আমরা বললাম যাই হোক স্বতঃস্ফূর্তভাবে আসলে তাও আসুক তারা, কিন্তু তাদেরকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে দেওয়া হবে না। কিন্তু সেই রাজনৈতিক নেতারা, আমি এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসইউসি কি নকশাল সকলের কথাই বলছি, যে তাদেরকে
দেখা গেল তাদের বড় বড় নেতা, মানে বিরোধী দলনেতা তো এসে একদিন বক্তব্য রাখার ক্ষেত্রে বলেই দিলেন ফাঁস করে যে আমাকে আপনারা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য এসেছি। অথচ আমাদের বলা হচ্ছে যে তারা স্বতঃস্ফূর্তভাবে আসছে। এই ভেতরের যে খেলা, এ দিয়ে কি এই যে রাজ্য নেতৃত্ব হিসেবে আমাদেরকে কোনো জানানো হচ্ছে না? বারবার জানতে চাইলেও সেসব ভেতরের কিছু জিনিস জানানো হবে না। 6ই মে হাজরাতে যে সভা হলো, সেখানে একেবারে রাজনৈতিক মঞ্চ হয়ে গেল। নো ভোট টু মমতা। আমি রাজ্য সরকারের, যে বলছি না রাজ্য সরকারের নাকি আমরা পেছন থেকে আমরা সাহায্য করছি, আপনারা যারা আমাকে চেনেন আমার পেজে মনে হয় রাজ্য সরকারের বিরুদ্ধেই কিন্তু তীব্র ঘৃণা রয়েছে আমার পেজ জুড়ে সবসময়। এই রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করব মানে আমরা তো পলিটিক্যাল দল নয়, আমরা তো এই রাজনৈতিক দলের মতো করে এখানে ভোট ভিক্ষা করব না। তাহলে যেসব রাজনৈতিক দলগুলো ভোট রাজনীতি করছে তাদের সকলকে আমি এখানে বিজেপি সিপি আমি বারবার বলছি, কোনো বিশেষ দল নয়, সব দলগুলোকে তাদেরকে রঙ্গমঞ্চে জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে। কোন নেতা আসেনি? সব নেতা এসছে। কিন্তু ভেতরে ভেতরে তাদের সঙ্গে এই যে যোগাযোগ, দিল্লিতে যাওয়ার ব্যাপারটা কি হয়েছিল, দিল্লিতে যে ধর্নার যে তার কিভাবে হচ্ছে, কি প্ল্যান, কার সঙ্গে কি, বারবার জানতে চাইছি। একটা কোনো কথা বলা হচ্ছে না যে দা আপনি কিঙ্কর দা চিন্তা করবেন না, আমরা সব দেখে নিচ্ছি। গোপন খেলা যে চলছে সেটা পরে গিয়ে আমরা বুঝলাম। বিশেষ রাজনৈতিক দলের সমস্ত সহযোগিতা নিয়ে করা হচ্ছে। কেন আমরা আমাদের জায়গা থেকে করতে পারতাম না? এই জায়গাগুলো কর্মচারীদের কাছে যখন যাচ্ছে সেটা কি ভালো ভাবমূর্তি তৈরি করছে? কোনো, আমি বলছি না যে বিশেষ কোনো রাজনৈতিক দলের নেব না, এটা নয়। আমরা কোনো রাজনৈতিক দলের কাছে যাওয়া মানেই কিন্তু তার জায়গা, সেখানেই আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা থেকে যায়। আমাদের দায়বদ্ধতা কিসের? আমাদের লড়াই হবে কর্মচারী, শিক্ষক, যে শিক্ষাকর্মী, এরাই তো আন্দোলনটা করবে, এরাই তো লড়াইটা করবে। এই লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু জমি প্রস্তুত হবে, এবং সেটা কোনো পলিটিক্যাল দলের মতো নয়। আমাদের প্রত্যেকের আচরণ কিরকম হলো, রাজনৈতিক দলকে ছাড়িয়ে গেছি, বিরোধী রাজনৈতিক দলকে ছাড়িয়ে গেছি, এমন ধরনের বক্তব্য রাখছি। এগুলো কর্মচারী শিক্ষক সমাজ কিছু দেখছে না, তারা ভালোভাবে নেবে? আমাদের তীব্র আন্দোলন যে সময় সরকার একেবারে থরথর করে কাঁপছে, সে সময় আমরা পুরো ময়দান ছেড়ে দিলাম বিরোধী রাজনৈতিক দলগুলোকে। সঙ্গে সঙ্গে ময়দান, ওই হাজরার পর থেকে কি দেখছেন আপনারা? একটা আজকে প্রোগ্রাম ডাকতে গেলে 10 বার ঢোক গিলতে হচ্ছে। আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি, এটা আনন্দের নয় কিন্তু দুঃখের সঙ্গে বলছি যে এইরকম জায়গা একটা গড়ে তোলার জায়গাটাকে নষ্ট করে দেওয়া হলো। ভবিষ্যতে একটা যৌথ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যে কি কঠিন জায়গা চলে এলো, একটা এত বড় যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে করার ক্ষেত্রে যেটা ছিল, বাধা ছিল, সেই জায়গাটা আমরা কাটিয়ে উঠেছিলাম। কিন্তু সেটাকে আজকে এই জায়গায় দিয়ে আগামীতে যৌথ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে একটা বিরাট হতাশা জাগিয়ে দেওয়া হলো। কার হাত শক্তিশালী হলো? আমরা নাকি সরকারের হাত শক্তিশালী করছি বলছি। উল্টো দিকে আমি যদি এটাই বলি যে আসলে সরকারের হাত শক্তিশালী করে দেওয়া হলো এভাবেই, এটা মিথ্যে হবে? সরকার আনন্দ পাচ্ছে না? এই জায়গাগুলো আমি সকলকে ভাবার জন্য বলবো। বিরোধী দলনেতার একটা ভূমিকা বলি, অন্যান্য বিভিন্ন নেতা এসছে, আমি সব কোনো দলকেই আমি বলছি না, কিন্তু যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি ঘোষণা করলেন যে তিনি নাকি আমাদের শীর্ষ কনভেনার তাকে জানিয়েছে যে বিশেষ দিনে তিনি যাচ্ছেন এবং তার বাড়তি বেতনের অর্থ সেই দিন মঞ্চে দেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হলো যে কাল বিকেলে আপনারা সবাই চলে আসুন, বিরোধী দলনেতা এসে আমাদের তার বাড়তি অর্থ আমাদের হাতে তুলে দেবে। সঙ্গে সঙ্গে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের এখনো নজির রয়েছে, সেখানে আমি তীব্র প্রতিবাদ করেছিলাম, কোন রাজনৈতিক দলের কাছ থেকে অর্থ আমরা কেন নেব? সাধারণ কর্মচারী শিক্ষকরা কোটি কোটি টাকা দিয়েছে, সেই অর্থতে আমাদের হচ্ছে না, আমরা রাজনৈতিক দলের কাছ থেকে হাত পেয়ে চেয়ে টাকা নেব? তখন সঙ্গে সঙ্গে ঢোক গিলে বলছেন না, এটা তিনি আসবেন, তিনি দেখবেন যে আমরা নিই কিনা, জানবেন, তার ভিত্তিতে দেবেন। তারপরে আবার মানে এগুলো ভেতরে কথা সব হয়ে যাচ্ছে, শুধু থ্রো করে দেওয়া হচ্ছে প্রকাশ্যে যে জিনিসটা আসবে সেটা, সেই বিষয়টা। তারপরে কি বলা হলো, তারপরে কি দেখলাম আমরা,
যথারীতি সেই রাজনৈতিক দলের নেতা এসে বললেন অর্থ দেব এবং এটা ডিএ মামলার জন্য। কিন্তু ডিএ মামলা তো সংগ্রামী যৌথ মঞ্চের কেউ করেনি, অন্য কেউ নেই, তখন ইউনিটি ফোরাম বেরিয়ে গেছে। তখন কি বলা হলো যে ঠিক আছে আমরা নিচ্ছি, আমরা কর্মচারী পরিষদকে এই টাকাটা দিয়ে দেবো। কর্মচারী পরিষদ মানে সেও সেই শুভেন্দুবাবুর দলেরই একটা সংগঠন, তাহলে তারা সেই কর্মচারী পরিষদ আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে নেই, কিন্তু আমরা সেই অর্থ নিয়ে নাকি তাদের হাতে ভায়া হয়ে তুলে দেব। এই রাজনৈতিক বোড়ে হওয়ার জন্য কি আমরা এই সংগঠন গড়ে তুলেছিলাম? বিভিন্ন মামলায় যে 32,000 যে প্রাইমারি শিক্ষকদের যে সংকটে, তা নিয়ে বারবার আমি বলেছি যে এটা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চে বিবৃতি, এর সব নজির রয়েছে, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের থেকে বিবৃতি দেয়া হোক। কিন্তু এই বিষয়টা যেহেতু প্রাইমারি সংগঠন একটা বিশেষ সংগঠনের, তারা বললো যে এটা আমাদের হাতে ছেড়ে দিন, ও অন্যগুলো সংগ্রামী যৌথ মঞ্চ করবে কিন্তু প্রাইমারি বা এই বিষয়টা বিশেষ সংগঠন করবে, এটা কেন? কিন্তু সেখানে কোনো ভূমিকা নেওয়া হলো না। বিকাশবাবুর যে বিষয় ভূমিকা একটা ছিল, সে বিষয় নিয়েও তুলে ধরেছি আমি যে এগুলো ঠিক হচ্ছে না, এ বিষয়টা পাশে থাকা দরকার, কিন্তু সেটা বলে দেওয়া হলো ওটা আমরা বুঝে নিচ্ছি। এরকম বহু বিষয় রয়েছে, আমি একদিনে সব আলোচনা হয়তো করতে পারবো না, যেহেতু এই বিষয়গুলো আমি বাধ্য হয়েছি, যেহেতু আমাদের নামে বিভিন্ন কুৎসা এইগুলো দেওয়া হচ্ছে, এ জায়গার এর একটা অন্তত জানতে চাইছে সবাই, অনেকে ভুল বুঝে আছে, আমরা সে জায়গাটার জন্য বাধ্য হয়ে কিন্তু আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। এবং আমি 30শে জুলাই, আজ থেকে ভাবুন আজকে 25শে ফেব্রুয়ারি, কতদিন আগে কি কি বলেছিলাম, কি কি অনিয়ম চলছিল, সেটা আমি আমার পেজে আমি আরেকবার পোস্ট করে দেব। সেই পোস্টটা আপনারা দেখে নেবেন যে সেই সময়ে কি কি হয়েছিল। অনেকে বলছেন অনশনের বিষয় নিয়ে, দেখুন অনশনের বিষয় নিয়ে আমি এইভাবে আমি বলবো না, কিন্তু যেটুকু বলার সেটা হচ্ছে, দেখুন অনশনের বিষয় নিয়ে যখন লাগাতার চলছে দীর্ঘদিন ধরে, তখন আমি বারবার বললাম যে এটা কিন্তু ভুল বার্তা যাচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না। প্রথম থেকেই আমি আমরণ অনশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম সবাই, কিন্তু কেউ কেউ বলেছিল সেটা আমরা বুঝে নেব কিভাবে কি করতে হয়। সব সময় সব জায়গায় আমাদের থাকতে দেওয়া হয়নি, চলেছে। আমি তার জন্য যারা করেছিল তাদেরকে তো অভিনন্দন জানিয়েছি ঠিকই, কিন্তু যেটা এমন একটা দিন পর্যন্ত করা হয়েছিল যেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা মুখ্যমন্ত্রীকে বলবো 26 দিন করা যায় না, আর নিজেরা তার ডবল দিনের কাছাকাছি চলে যাব, এগুলো কি বিশ্বাসযোগ্যতা তৈরি করে? আবেগ থাকে, কিন্তু আবেগ বেশি দিন থাকে না। এ জায়গাগুলো ডাক্তাররা তারা ক্লিয়ার করে বলেছিল, আমরা ডাক্তার নই, তাদের তথ্যের ভিত্তিতে জেনেছি, কিন্তু ভেতরের বিভিন্ন বিষয়ে আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না। মানে যখনই যা কিছু হতো সেগুলো কিছুজন দেখত, সে বিষয়গুলো রয়েছে। আর্থিক বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে অর্থ, কোটি কোটি টাকা অর্থ উঠেছে, এই অর্থ আমাদের কারো নয় ব্যক্তিগত, সেই অর্থ যখন খরচা করছি সবকিছুর একটা মিটিংয়ে বলা হলো আপনারা সবাই সই করে দিন, এই ব্যাপার। আমি বলেছিলাম, এই চিঠিতে আছে দেখবেন 30শে জুলাইয়ের চিঠিতে, যে একটা বিভিন্ন সংগঠন থেকে বেশ কিছু জনকে দিয়ে 10-15 জন ওই আলোচনার ভিত্তিতে বিভিন্ন সংগঠন থেকে কয়েকজন বিশ্বাসযোগ্য 10-12 জনকে দিয়ে যদি একটা বডি তৈরি করে দেওয়া হয়, তারা এই খরচের ব্যাপারটা আজকে আমরা আলোচনায় বসে সই করে দিলাম ঠিকই, কিন্তু সেটা তো দেখার ব্যাপার রয়েছে। একটা মিটিংয়ে সইটা নিয়ে আপনারা বলবেন যে এই তো সই আছে সকলের, এটা কোনোদিন হতে পারে না। এটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য, কেননা এটা যাতে কেউ না ভবিষ্যতে তুলতে পারে আঙুল, তার জন্যই এটা দরকার। এটা একটা বডি করে তারা দেখে নিক, সেটা মানা হলো না, আজ পর্যন্ত মানা হয়নি। তারপরে আমরা বললাম যে প্রতিদিন কি কি হিসেব হচ্ছে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অন্তত জানানো হোক, যে আজকে এই 10,000 টাকা খরচ হয়েছে এই কাজগুলো সামলানোর জন্য। প্রত্যেকটা জিনিস হাতের তালুর মতো রাজ্য নেতৃত্ব জানুক। আজ পর্যন্ত এ বিষয়গুলোতে এই জিনিস কোনোটাই হয়নি। প্রশ্ন তুললেই বিপদ, তার সেই গ্রুপে থাকা যাবে কিনা, কোনো একটা সমালোচনা বা একটা প্রশ্ন, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো অসংখ্য রয়েছে আমাদের,
সেখানে কেউ যদি একটু প্রশ্ন তুলেছে সঙ্গে সঙ্গে সে হয়ে গেল শত্রু। আমরা মনে করি প্রশ্ন যারা তুলছে তারা শত্রু নয়, তাকে ধরিয়ে দেওয়া। যদি তারা জেনে শুনেও যদি করে তাহলে তাদেরকে ইগনোর করি আমরা। কিন্তু এমন একটা গোষ্ঠী তৈরি করার চেষ্টা হচ্ছে যে অনুগত থাকতে হবে, একভাবে মেনে নিয়ে সবকিছু। এই অনুগত গোষ্ঠী করে যৌথ আন্দোলন কিন্তু হতে পারে না। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে যৌথ আন্দোলনের জায়গার এই হতাশা দিয়ে তো বড় জায়গায় যাওয়া যাবে না। অনেকে বলছে না আর হবে না, কিছু না, নিশ্চয়ই এটা একটা হতাশার জন্ম দেবে, কিন্তু আগামীতে আবার কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, একসাথে ঐক্যবদ্ধ হতে হবে। বিভিন্ন এই সরকারের যে কোনো শাসক, আমরা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ গড়ে তুলেছিলাম কিন্তু শুধুমাত্র এই শাসকের নয়, পরবর্তীতেও যে শাসক আসবে তারাও যেন ভয় করে এই রকম একটা মঞ্চকে। সেরকমই একটা স্থায়ী সংগঠন বলতে মঞ্চ অর্থাৎ প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছিলাম। সে জায়গাটা ধাক্কা খেয়েছে, কিন্তু সকলের কাছে আবেদন করব সেই প্রক্রিয়া নতুন করে আবার কিন্তু শুরু করতে হবে। আপনারা আসুন, এ না হলে কোনো পথ নেই। সরকার সে সুযোগ কিন্তু নেবে, সুযোগ করে দেয়া হলো তো। এইটা যদি আমরা কোনোভাবে রাজনীতিকীকরণ না করতাম, যেভাবে সকল শাসক দলের শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী দলে দলে গেছে, তবে গিয়েই কিন্তু সরকার ভয়ে কাঁপন শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই সুযোগটাকে আমরা হাতছাড়া করলাম। এইভাবে যৌথ আন্দোলন বারবার স্টান্ট পলিটিক্সের মতো করে এটা করে দেবো, ওটা করে দেবো, যেন একদম হাতের মোয়া, আমার কাছে সবকিছু আছে দিয়ে দেবো, এ তো রাজনীতির নেতারা বলে। এভাবে কি চলে? আমরা রাজনৈতিক নেতাদের মতো করে দিয়ে কি পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎ আমরা রাজনৈতিক জীবন তৈরি করব এটার থেকে? আমার কাছে তো বহু অফার এসেছে এরকম। সেই যখন ভোট কর্মীদের আন্দোলন, যখন বিরোধী দল জিতে গেল, অনেকে বলল যে এরা বিরোধী দলেরই লোক, একদম লুফে নেওয়ার মতো করে চলে যেতে পারতাম। এ সুযোগ অনেক এসেছিল। বিভিন্ন জায়গায় দেখা যাবে যখন এই সংগ্রামী যৌথ মঞ্চের তুঙ্গে আলোচনা চলছে, মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে যারা কিন্তু যাদের নাম কোনোদিন শোনেননি তারা সব গিয়েছে, আপত্তি নেই। আমি সব জায়গায় সেগুলো যারাই যাওয়ার যখনই ঠিক হয়েছে মেনে নিয়েছি। দেখবেন আমি কিন্তু টিভিতে আলোচনাগুলোতে ওই সময় কোনো জায়গায় যাইনি, মানে কি আমাকে বলে যখনই নাম আসে তখন বলছে না কিংকর্দা নয়, অন্যরা এরা যাবে, ওরা যাবে। আমি বলছি ঠিক আছে, যা, ওরা মেনে নিয়েছি। আপনারা ওই যৌথ আন্দোলন গড়ে তোলার আগে আজকে যাদের মুখগুলো চিনছেন তাদেরগুলো একবার মিলিয়ে নিন, আর পরবর্তী ক্ষেত্রে কিভাবে উঠে এসছে। নিশ্চয়ই লড়াকু আন্দোলন, লড়াকু যাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি কিন্তু সকলকে জড়িয়ে বলছি না, যারা সাধারণ শিক্ষক, শিক্ষাকর্মী, অসংখ্য প্রাইমারি, হাই স্কুল সবাই রয়েছেন, তারা যেভাবে হৃদয় দিয়ে প্রাণের তাগিদে নিজেদের মতো করে এগিয়ে এসেছিলেন, তারা তো প্রত্যেকে আমরা চাই যে এইরকম একটা প্ল্যাটফর্ম যে আমাদেরকে ভরসা দেবে আগামীতে। সে জায়গাটাকে নষ্ট করা হলো এভাবেই। আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে, দুঃখের সঙ্গে এই জায়গাটা বলতে বাধ্য হলাম যে যখন দেখলাম যে কোনো প্রক্রিয়ায় তারা না গিয়ে বরং সাফাই করা শুরু করছে, বলছে যে শান্তি হলো নাকি তাড়িয়ে দেওয়ার পর। সবাই, আমাদের সংগঠনে অন্যান্য অনেক সংগঠনকে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা থাকলে সত্যটা তো আমরা জানতে চাইব, কোনটা কি হয়েছে সেগুলো দেখতে চাইব। যদি দেখতে না চাই সবকিছু ঠিক আছে, তাহলে আমরা ঠিক এ দিয়ে কি যৌথ আন্দোলন চলে? সবকিছু গোপন রেখে আমরা দেখে নিচ্ছি, আমরা করে নিচ্ছি, আপনারা এর মধ্যে ঢোকার দরকার নেই। এভাবে যৌথ আন্দোলন চলে না। যৌথ আন্দোলনকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুন করে চলার পথ তৈরি করতে হবে।
এটুকু অন্তত উপলব্ধি করেছি আমি, এটুকুই আপনাদের কাছে রাখলাম। আরো অনেক কিছু বলার বিষয় রয়েছিল, সেইগুলো পরবর্তী ক্ষেত্রে আমি রাখব। কিন্তু যে কথাগুলো বললাম আপনারা বিচার করুন, যদি সঠিক মনে হয় সে প্রশ্নগুলো তুলুন। প্রশ্ন না তুললে আমাদের ক্ষেত্রেও প্রশ্ন, আমি ওপেনলি আমরা বলি আমাদের ক্ষেত্রেও, শুধু এমনি আপনারা গালাগাল দিয়ে গেলেন কেউ কেউ, কিন্তু যুক্তির জায়গা থেকে বলুন, আমি রাজি আছি ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে আলোচনা করতে। এই নয় যে আমার সবটাই ঠিক, আমার ভুলটাও কিন্তু আমি ধরে নিতে রাজি আছি আলোচনার মাধ্যমে, যুক্তির মাধ্যমে। কিন্তু কুৎসা দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করবেন না। যুক্তি দিয়ে বলুন যে ত্রুটি আমাদের রয়েছে। ত্রুটিহীন কোনো সংগঠন রয়েছে আমি মনে করি না। নিশ্চয়ই ত্রুটি বিচ্যুতি আমার ব্যক্তিগত ক্ষেত্রেও যদি দেখতে পান নিশ্চয়ই বলবেন, তার জবাব দিতে আমি সবসময় প্রস্তুত। আর ওই যে বললাম রিনিউ করার ব্যাপার বা অন্য যে আর্থিক অভিযোগ, সেই চ্যালেঞ্জগুলো যেগুলো আমি বললাম সেগুলো আপনারা কিন্তু এই রাখবেন, অন্যদের কাছে জানতে চাইবেন, তার মধ্য দিয়েই কিন্তু বুঝতে পারবেন সব। ঠিক আছে, আমি এইটুকু রাখলাম, বেশি আর দীর্ঘায়িত করছি না। নমস্কার সকলকে। আমি পরবর্তী ক্ষেত্রে যদি আসতে হয় আমি আবার আসবো। আমি আপাতত এখানেই রাখলাম। নমস্কার সকলকে।